ঠিক শিক্ষক দিবসের দুদিন পর আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো কিভাবে সহজ পদ্ধতি বা সহজ উপায়ে রেওয়া মিল প্রস্তুত করা যায়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আসা যাক আজকের মূল বিষয়বস্তুতে। আজকের মূল বিষয়বস্তু হলো রেওয়া মিল কীভাবে সহজ পদ্ধতিতে প্রস্তুত করা যায়। এটা আলোচনা করার আগে রেওয়া মিল কাকে বলে আমাদের একটু জেনে নেওয়া দরকার। কোনো নির্দিষ্ট দিনে একটি পৃথক কাগজের সমস্ত পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টে ডেবিট ও ক্রেডিট জের নিয়ে হিসাবের গাণিতিক বিশুদ্ধতা যাচাই করার জন্য যে তালিকা বা বিবরণী প্রস্তুত করা তাকে বলা হয় রেওয়া মিল। এই প্রসঙ্গে বিখ্যাত হিসাবশাস্ত্রবিদ আর.এন. কাটার বলেছেন, নগদান বইয়ের নগদ এবং ব্যাংক জের সহ খতিয়ানের ডেবিট ও ক্রেডিট জের নিয়ে যে বিবরণী বা তালিকা প্রস্তুত করি তাই হলো রেওয়া মিল। এখন রেওয়া মিল আমরা কেন তৈরি করব না, রেওয়া মিল তৈরি করার উপকারিতা কী? রেওয়া মিল তৈরি করার উপকারিতা মোট 6টি কারণে আমরা রেওয়া মিল প্রস্তুত করি। প্রথম কারণ হলো হিসাবের গাণিতিক বিশুদ্ধতা যাচাই করা। জাবেদা হইতে খতিয়ানে হিসাবগুলো লিপিবদ্ধ এবং খতিয়ানের ডেবিট ও ক্রেডিট জের নিয়ে আমরা রেওয়া মিল প্রস্তুত করি, এবং এই রেওয়া মিল মিলে গেলেই আমরা বলতে পারি যে রেওয়া মিল হিসাবের গাণিতিক বিশুদ্ধতা যাচাই করে বা আপাতত হিসাবটা ঠিক আছে। 2 নম্বর পয়েন্টে বলছি সামগ্রিক জের একত্রীকরণ। রেওয়া মিল সমস্ত হিসাব খাতের জেরগুলো নিয়েই আমরা রেওয়া মিল প্রস্তুত করি। তাহলে রেওয়া মিলে কি করতে পারি না, রেওয়া মিলের সাহায্যে আমরা সমস্ত হিসাবের জেরগুলো এক জায়গায় পেয়ে যাই। সেই জন্যই রেওয়া মিলকে প্রতিষ্ঠান হিসাব খাতের সামগ্রিক সারবস্তু বা সারসংক্ষেপ বলা হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভুল ত্রুটি উদ্ঘাটন এবং সংশোধন। রেওয়া মিলের সাহায্যে, অর্থাৎ রেওয়া মিল যদি না মেলে তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারি হিসাবে কোনো ভুল আছে, এবং চূড়ান্ত হিসাব প্রস্তুতের আগেই এই ভুলগুলি উদ্ঘাটন এবং সংশোধন করে চূড়ান্ত হিসাব প্রস্তুতের কাজটা খুব সরল করা হয়। 4 নম্বর পয়েন্টে বলছে চূড়ান্ত হিসাবের ভিত্তি। রেওয়া মিল হলো চূড়ান্ত হিসাব প্রস্তুতের ভিত্তি, অর্থাৎ রেওয়া মিলের সাহায্য নিয়েই চূড়ান্ত হিসাব প্রস্তুত করা হয়। যেহেতু রেওয়া মিলের সমস্ত হিসাব খাতের জেরগুলো এক জায়গায় পাওয়া যায়, তাহলে খুব সহজেই এই জেরগুলোকে নিয়ে চূড়ান্ত হিসাব প্রস্তুত করতে পারি। তাই রেওয়া মিলকে বলা হয় চূড়ান্ত হিসাবের প্রস্তুতের ভিত্তি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে শ্রম ও সময়। যেহেতু রেওয়া মিলের সমস্ত খতিয়ানের হিসাবে ডেবিট ও ক্রেডিট জের পাওয়া যায়, অর্থাৎ এর মধ্যে সমস্ত আয় ব্যয়গুলো থাকে, সমস্ত সম্পত্তি ও দায়গুলো থাকে, তাহলে খুব সহজেই আমরা ফাইনাল অ্যাকাউন্ট অর্থাৎ চূড়ান্ত হিসাব এবং চূড়ান্ত আর্থিক অবস্থা নির্ণয় করতে পারি। সেই জন্যে সময় এবং শ্রম দুটোই বেঁচে যায়। সবার শেষে বলি 2 তরফা দাখিলা পদ্ধতির যথাযথ প্রয়োগ। 2 তরফা দাখিলা পদ্ধতির মূল কথা হলো প্রত্যেক ডেবিটের জন্য সমপরিমাণ ক্রেডিট থাকবে বা সমস্ত ক্রেডিটের জন্য সমপরিমাণ ডেবিট থাকবে। প্রত্যেক ক্রেডিটের জন্য সমপরিমাণ ডেবিট আর প্রত্যেক ডেবিটের সমপরিমাণ ক্রেডিট। তাই রেওয়া মিলের উভয় দিক অর্থাৎ ডেবিট ক্রেডিট দুটো দিক সমান হলেই তাহলে আমরা বলতে পারি যে হিসাব শাস্ত্রের 2 তরফা দাখিলা পদ্ধতি যথাযথ প্রয়োগ হয়েছে। এখন রেওয়া মিলের এত উপকারিতা থাকা সত্ত্বেও কিছু কিছু অসুবিধা আছে। প্রথম অসুবিধা হলো রেওয়া মিল হিসাবের আপাতত শুদ্ধতা যাচাই করে, সামগ্রিক শুদ্ধতা নয়। কেন বা কারণ হলো রেওয়া মিল মিলে গেলেও তাতে 5 রকমের ভুল থাকে। 1 নম্বর হচ্ছে ছাড়ের ভুল, অর্থাৎ যদি কোনো লেনদেন আমরা পুরোপুরি লিপিবদ্ধ না করি তাহলে আমাদের
হিসাবে উভয় দিকের মিলে যাবে এবং উভয় দিকে কোনো ভুল ত্রুটি রইল না। যেমন রামবাবুকে 3,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে, এই হিসাবটি আদৌ বইয়ে লেখা হলো না, তাহলে রামবাবুর অ্যাকাউন্টেও 3,000 টাকা ডেবিট ভুল হয়ে গেল এবং সমপরিমাণ সেলস অ্যাকাউন্টে ক্রেডিট 3,000 টাকা ভুল হয়ে গেল, তার রেয়ামিল মিলে যাবে। 2 নম্বর হচ্ছে কার্যকারণ ভুল। তো আমরা বা এটাকে আমরা অনেক সময় আঙ্কিক ভুল বলতে পারি, যে তাহলে আমরা যদি কোনো হিসাবে ভুলবশত 1,000 টাকার পরিবর্তে 100 টাকা লিপিবদ্ধ করি, তাহলে ডেবিটেও 100 টাকা হলো, ক্রেডিটেও 100 টাকা হলো, রেয়ামিল মিলে গেল, তাহলে এটাকে বলা হয় কার্যকারণ ভুল। 3 নম্বর পয়েন্টে বলছি বেদাখিলার ভুল। বেদাখিলার ভুল জিনিসটা হলো যে আমরা যদি কোনো ব্যক্তিকে ভুলবশত যাকে ডেবিট করা উচিত ছিল তাকে ডেবিট না করে ভুলবশত অন্য একটা অ্যাকাউন্টকে ডেবিট করে দিই, তাহলে সেটা হলো বেদাখিলার ভুল। যেমন রামবাবুকে 3,000 টাকার পণ্য বিক্রি হয়েছে, ভুলবশত শ্যামবাবুকে বিক্রি করে হয়েছে বলে লেখা হলো, তাহলে রামবাবু ডেবিট হতো এবং শ্যামবাবু ডেবিট হতো, ফলে হিসাবে কোনো গরমিল থাকলো না, কিন্তু ভুলটা রয়ে গেল। 4 বলছে কম্পেনসেটিং এরর। যখন হিসাবের একটা ভুল অন্য একটা ভুল দিয়ে সংশোধিত হয়ে যায়, যেমন ডেবিটে যে পরিমাণ ভুল হলো ঠিক সমপরিমাণ ভুল ক্রেডিটে হলো। যেমন আমরা স্যালারি বাবদ 1,550 টাকা দিলাম কাকু, ভুল করে নগদান বইয়ে 1,500 টাকা লিখলাম স্যালারি খাতে। আবার অন্য একটা হিসাবে ব্যাংক থেকে সুদ পেয়েছি 650 টাকা, ভুল করে ক্যাশ বইয়ে 600 টাকা লিখলাম, তাহলে ডেবিটেও 50 টাকা কম হলো এবং ক্রেডিটেও 50 টাকা কম হলো, রেয়ামিল মিলে যাবে। এরপরে আসা যাক নীতিগত ভুল। হিসাব শাস্ত্রে অজ্ঞানতার কারণে আমরা কখনো কখনো যে হিসাব ডেবিট হওয়া উচিত সেই হিসাবকে ডেবিট না করে অন্য হিসাবকে ডেবিট করে ফেলি, ফলে রেয়ামিল কিন্তু মিলে যায়। যেমন ওয়েজেস পেড ফর ইনস্টলেশন অফ মেশিনারি, আমরা ভুল করে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ করি, কিন্তু যেহেতু মেশিন বসানোর মজুরি, অর্থাৎ মেশিনের অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ করা উচিত, তাহলে মেশিনের অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এই দুটোই সমপরিমাণ ডেবিট সমপরিমাণ ক্রেডিট আছে, রেয়ামিল মিলে গেল, কিন্তু হিসাবে ভুল রয়ে গেল। বলছে 2 নম্বর অসুবিধায় বলেছি যে নির্ভরযোগ্য তথ্য নয়, কারণ যেহেতু রেয়ামিল মিলে গেল হিসাবে, রেয়ামিল মিলে গেলেও হিসাবে ভুল থাকে, তাহলে রেয়ামিল মিলে গেলেও হিসাবে ভুল থাকার কারণে তাহলে এই হিসাবটাকে নির্ভরযোগ্য হিসাব বলে ধরতে পারি না। অসম্পূর্ণ তথ্য, অর্থাৎ খতিয়ানের সমস্ত ডেবিট ক্রেডিট যেগুলো রেয়ামিলে পাওয়া যায় এবং তার সঙ্গে কিছু মিলকরণ সংক্রান্ত দাখিলা অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট দাখিলাগুলোর মিলকরণ করে তবে চূড়ান্ত হিসাব প্রস্তুত করা যায়। তাহলে রেয়ামিল থেকে পুরোপুরি চূড়ান্ত হিসাব প্রস্তুত করা যায় না, কারণ রেয়ামিলের তথ্য প্লাস অ্যাডজাস্টমেন্টটি দুটো সংশোধিত করে বা সমন্বয় সাধন করে চূড়ান্ত হিসাব প্রস্তুত করা হয়, তাহলে অসম্পূর্ণ তথ্য। আর 4 নম্বর পয়েন্টে বলেছে যে রেয়ামিল হচ্ছে একতরফা দাখিলা ক্ষেত্রে পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য নয়, অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতিতে রেয়ামিল প্রস্তুত করা যায় না। এবার আমরা রেয়ামিল প্রস্তুত করার যে সহজ নিয়ম বা পদ্ধতিটা উল্লেখ করব, অর্থাৎ রেয়ামিল প্রস্তুত করার 5টি সূত্র আছে, অর্থাৎ টোটাল খতিয়ানের যে ডেবিট ও ক্রেডিট যেগুলো 5টা ভাগে ভাগ করে আমরা রেয়ামিল প্রস্তুত করি। প্রথম ভাগটার নাম হলো অল অ্যাসেট ডেবিট, সমস্ত সম্পত্তির হিসাব ডেবিট। তাহলে আমাদের সমস্ত সম্পত্তির হিসাব ডেবিট, এই সম্পত্তিটাকে পরিষ্কার করে শনাক্ত করতে হবে, সেটা সম্পত্তি। তাহলে সম্পত্তি আমরা শনাক্ত করার আগে দেখব সম্পত্তি মানে তাকে চোখে দেখা যাবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই বিনিময় মূল্য এবং ব্যবহার মূল্য আছে। একটা দুটো সম্পত্তির ক্ষেত্রে হয়তো বিনিময় মূল্য ব্যবহার মূল্য নেই, তাহলেই সম্পত্তির হিসাব ডেবিট। যেমন আমরা বলবো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার, ফিক্সচার, ফিটিং, লিজ হোল্ড প্রিমিসেস, ফ্রি হোল্ড প্রিমিসেস,
ফিউল প্রপার্টি, লিজহোল্ড প্রপার্টি, ইনভেস্টমেন্ট, ওপেনিং স্টক, সান্ডি ডেটর, ক্যাশ, ব্যাংক, বিল রিসিভেবল, প্রিপেড এক্সপেন্সেস, অ্যাকাউন্ট ইনকাম ইত্যাদি ইত্যাদি। 2 নম্বর পয়েন্ট বলছি যে অল এক্সপেন্সেস আর লসেস আর ডেবিট, অর্থাৎ সমস্ত ব্যয় ক্ষতির হিসাবই ডেবিট। তাহলে অল এক্সপেন্সেস এবং লসেস যেখানেই দেখতে পাবো সেখানটা ডেবিট করব। এছাড়াও পেড থাকলে ডেবিট হবে, পারচেস থাকলে ডেবিট হবে, পেমেন্ট থাকলে ডেবিট হবে, স্পেন্ড থাকলে ডেবিট হবে। তাহলে সমস্ত ব্যয় ও ক্ষতির হিসাব ডেবিট। 3 নম্বর পয়েন্টে বলছি অল ইনকাম, রিসিভ, গেন, প্রফিট, অর্থাৎ সমস্ত আয় ও লাভের হিসাব ক্রেডিট। তাহলে ডিসকাউন্ট রিসিভ, কমিশন রিসিভ, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, এই সমস্ত হিসাব খাতগুলি ক্রেডিট করা হবে। এবার আসা যাক অল লায়াবিলিটি আর ক্রেডিট, সমস্ত দায়ের হিসাব, যেমন সান্ডিকেটর্স, বিল পেবল, ব্যাংক ওভারড্রাফট, আউটস্ট্যান্ডিং লায়াবিলিটি ফর এক্সপেন্সেস, পে রিসিপ্ট ইনকাম ইত্যাদি, শর্ট টার্ম লোন ইত্যাদি। সবার শেষে বলছি এনি রিজার্ভ, এনি প্রভিশন, এনি ফান্ড, অর্থাৎ যে কোনো ধরনের সঞ্চিতি, সংস্থান ও ভবিষ্যৎ ক্রেডিট, যেমন প্রভিশন ফর ব্যাড ডেট ক্রেডিট, রিজার্ভ ফান্ড ক্রেডিট, জেনারেল রিজার্ভ ক্রেডিট। তাহলে রিজার্ভ, প্রভিশন, ফান্ড থাকলেই ক্রেডিট হবে। ব্যতিক্রম শুধু একটা, যে রিজার্ভ ফর ডিসকাউন্ট অন ক্রেডিটর্স ডেবিট। এছাড়াও রেয়ামিলে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে ক্লোজিং স্টক। অ্যান্ড ক্লোজিং স্টক রেয়ামিলে আসে না, কখনো কখনো আসে, কখনো কখনো আসে না। অর্থাৎ রেয়ামিলে আসে না কারণ ক্লোজিং স্টক হলো ওপেনিং স্টক এবং পারচেজের একটি অংশই ক্লোজিং স্টক। যেহেতু ওপেনিং স্টক এবং পারচেজ উভয়ই ট্রায়াল ব্যালেন্সে লেখা হয়েছে, তাহলে ক্লোজিং স্টক আসবে না। আবার আসে নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে আসে, যেমন স্টকের পাশে অ্যাডজাস্টেড বা পারচেজের পাশে অ্যাডজাস্টেড লেখা থাকলে আসে, কস্ট অফ গুড সোল্ড থাকলে আসে, ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করার পর যদি ট্রায়াল ব্যালেন্স বা রেয়ামিল প্রস্তুত করি তাহলে ক্লোজিং স্টক আসবে। এছাড়াও কনজিউম থাকলে আসবে। এই সমস্ত ক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্সে ক্লোজিং স্টক আসে। এখন অ্যাডজাস্টেড কথাটির অর্থ কি? অ্যাডজাস্টেড কথাটির অর্থ হলো ওপেনিং স্টক অ্যাট পারচেজ লেস ক্লোজিং স্টক সমান অ্যাডজাস্টেড। যেহেতু এই পদ্ধতিতে অ্যাডজাস্টেড সিস্টেমটাতে ক্লোজিং স্টকটাকে বিয়োগ করে দেওয়া হয়, তাহলে ওপেনিং স্টক অ্যাট পারচেজ লেস ক্লোজিং স্টক বিয়োগ করে দেয়, সেই জন্য ক্লোজিং স্টকটাকে দিয়ে আমরা ট্রায়াল ব্যালেন্সটা মেলাই। এই সম্পূর্ণ জিনিসটাই হলো রেয়ামিল প্রস্তুত বা তৈরির সংক্ষিপ্ত এবং সহজ নিয়মাবলী। শেষ।